জাপানে থাকা ইন্ডিয়ান লোক দিন দিন বেড়েই চলেছে। কারণ জাপানে লেবার কম আর ইন্ডিয়াতে লোক অনেক বেশি। জাপানে থাকা ইন্ডিয়ানরা বিভিন্ন রকমের কাজ করে এখানে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা এসএসডব্লিউ ভিসা নিয়ে জাপানে আসতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। এসএসডব্লিউ ভিসাটা অ্যাকচুয়ালি কি, এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। স্পেসিফাইড স্কিল ওয়ার্কার। এসএসডব্লিউ ভিসা দুই রকমের হয়ে থাকে, এসএসডব্লিউ ওয়ান আর এসএসডব্লিউ টু। এসএসডব্লিউ প্রথম যেটা হচ্ছে এসএসডব্লিউ ওয়ান ভিসা, সেইটাই তুমি 5 বছরের ভিসা পাবে দেশের থেকে। তুমি বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, যেখান থেকে আসছো না কেন 5 বছর থাকতে পারবে। সেই ভিসাটা জাপানে কোনো এক্সটেনশন হবে না। আর এসএসডব্লিউ যেটা দুই আছে, সেটা তুমি জাপানের থেকেই মানে লং টাইম থাকতে পারবে। তুমি যতদিন খুশি এখানে থাকতে পারবে, তোমার ভিসা এক্সটেনশন করতে পারবে। এসএসডব্লিউ ভিসা জাপান গভর্নমেন্টের একটা নতুন ভিসা সিস্টেম, এটা 2019 সালে স্টার্ট করেছে। এই ভিসার প্রসেস শুরু হয় 2018 সালের ডিসেম্বর মাসে। জাপান গভর্নমেন্টের সংসদে এটা বিল পাস করে। আর ম্যান পাওয়ার বা ওয়ার্কার নেওয়া শুরু হয় 2019 সালের এপ্রিল মাস থেকে। প্রথমত জাপানিজ গভর্নমেন্টের টার্গেট ছিল 2023 সাল পর্যন্ত 3,43,000 ওয়ার্কার্স নেওয়ার। কিন্তু করোনার জন্য বা অন্য কোনো কারণের জন্য জাপানের লোক আসা বন্ধ হয়ে যায়, যার জন্য জাপান গভর্নমেন্টের সেই এসএসডব্লিউতে লোক নেওয়ার প্রসেসটা পুরোপুরি ফুল হয় না। এইবার 2024 সালে এসে জাপান গভর্নমেন্ট আবার স্যাংশন করে, আবার ডিক্লিয়ার করে যে তারা এই ভিসাতে এসএসডব্লিউ ভিসাতে 2030 সাল পর্যন্ত লোক নেওয়া শুরু করবে। ফিউচারে এই ভিসাতে লোক নেওয়া হয়তো বা আরো বেশি এক্সটেনশন করবে। কারণ তোমাদের মধ্যে অনেকেই জানো, জাপানে দিন দিন লেবারের সংখ্যা অনেক কমে আসছে। স্টুডেন্ট আর জব ভিসাতে যেমন সিইওই বের হতে 3 থেকে 6 মাস সময় লেগে যায়, সেইখানে তোমার এসএসডব্লিউ ভিসাতে মোটামুটি 3 মাসের ভেতর বেরিয়ে যায় আর কি সিওই। দেখো, আমরা অনেক সময় শুনে থাকি বা দেখে থাকি যে স্টুডেন্ট ভিসাতে বা জব ভিসাতে মানে সিওই ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এই এসএসডব্লিউ ভিসাতে সিওই ক্যান্সেল হয় না বললেই চলে। এই ভিসা জমা করার 90 দিনের ভেতরে বেরিয়ে যায়। মানে ভিসা বলতে সিওই আর যেটা আছে সেইটা। এইবার সিওই বের হয়ে গেলে পরে তোমার সিওই নিয়ে এম্বাসিতে যেতে হবে। এবার তোমাকে নিজেও যেতে হতে পারে, বা তুমি যে সংস্থার মাধ্যমে কাজ করছো বা যে তোমার ডকুমেন্টস পেপারস জমা করেছে, তুমি আর কি তাদের মাধ্যমে কাজ করতে পারো। এবার তোমাকে যদি নিজের যেতে হয়, স্টুডেন্ট বা জব ভিসাতে হয় কি, সিওই ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে এম্বাসিতে। তো এই এসএসডব্লিউ ভিসাতে সিওই ক্যান্সেল হওয়ার কোনো রকম কোনো চান্সই থাকে না। এম্বাসি ফেস করলে পারে তুমি সঙ্গে সঙ্গে একদম সেখান থেকে ভিসা পেয়ে যাবে। দেখো, এই ভিসাতে আসার জন্য তোমার নিম্নে 18 বছর হতেই হবে। যারা 18 বছরের নিচে আছো তারা এই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবে না বা আসতে পারবে না। তোমাকে 18 বছর হতেই হবে, তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এইবার যাদের একটু বয়স হয়ে গেছে, ধরো 40-45 হয়ে গেছে, তারাও আসতে পারবে। এবার অনেক সময় হয় কি, যে আমরা লোকের মাধ্যমে মানে দালালের মাধ্যমে বা অনেক হাকেনের মাধ্যমে কাজ বাজ করে থাকি। তখন তারা কি হয়, তারা বলে যে আপনার তো বয়স হয়ে গেছে, এই বয়সে আপনি যেতে পারবেন না 40-45 বছরে। তাদেরকে তারা হয়তো সেই বিষয়টা জানে না, তাদের সঙ্গে একটু ভালো করে আলোচনা করেন। বা অনেক সময় কি হয়, একটু একটু মোটা টাকার অঙ্ক চায়, তাদেরকে একটু মোটা টাকা দিলে পরে তারা এই কাজ বাজটা করে দিতে সক্ষম হয়। দেখো, তোমাদেরকে এইবার আমি কোয়ালিফিকেশনের কথাটা একটু বলে রাখি। কোয়ালিফিকেশন, তোমরা যারা ইন্ডিয়া থেকে আসতে চলেছো তাদের জন্য 12 পাস মানে এইচএস এক্সাম পাস করতে হবে। বা তোমার কাছে যদি গ্রাজুয়েট সার্টিফিকেট থাকে বা আইটিআই ডিপ্লোমা করা থাকে তাহলে খুব ভালো হয়, কোনো রকম কোনো সমস্যা হয় না। তোমরা যারা 10 পাস বা মাধ্যমিক পাস করার পরে ভাবছো যে আমি এই বিষয়টা যাব, তো তাদের জন্য এটা পসিবল নয়, তোমাকে এইচএস পাস করতেই হবে। আর যারা তোমরা বাংলাদেশ থেকে আসার জন্য চেষ্টা করছো, তাদের আমি এইটা ঠিক জানি না, আমি আমি যতদূর জানি বাংলাদেশ থেকে এটা আর কি 12 পাস করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে পারো। এবার আমি ঠিক আর কি জানি না, হয়তো বা মাধ্যমিকে হলেও হতে পারে বাংলাদেশের কেসটা, এটা আমার জানা নয়। এই বিষয়তে আসতে গেলে পারে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে রাখি। প্রথমত তোমার লাগবে একটা পাসপোর্ট, যেটাতে তোমার 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। দ্বিতীয়ত তোমার থাকতে হবে এডুকেশনাল সার্টিফিকেট, মানে তুমি কতদূর পড়াশোনা করেছো, তোমার কি কোয়ালিফিকেশন আছে সেইটা তোমাকে জমা করতে হবে। তৃতীয়ত, তুমি যে সেক্টরে আসতে চলেছো তারপর তোমার স্কিল টেস্টের সার্টিফিকেট লাগবে। 4 নম্বর তোমাদেরকে জানিয়ে রাখি, JLPT N4 পাস মানে আর কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এই সার্টিফিকেটটা তোমাকে থাকতে হবে। 5 নম্বর যেটা তোমার কাছে খুবই প্রয়োজন, সেটা পিসিসি মানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যদি তোমার নামে কোনো ক্রাইম থাকে তাহলে কিন্তু এই ভিসাটা পাওয়ার চান্স খুবই কমে যায়। দেখা যাচ্ছে তোমার সব ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু তোমার নামে দেশে কোনো ক্রাইম রয়েছে, তাহলে কিন্তু এই ভিসাটা তুমি একদমই পাবে না। নাম্বার 6, হেলথ চেক আপ সার্টিফিকেট। যদি তোমার শরীরে বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে তুমি এটা ইজিলি পেয়ে যাবে। আর যদি বড় কোনো রকমের সমস্যা থাকে তাহলে এইটা পাওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যায়। এসএসডব্লিউ ভিসাতে জাপানে আসার জন্য আগে 16টা সেক্টর অ্যাভেলেবেল ছিল। তো বর্তমানে কিছুদিন আগে জাপান গভর্নমেন্ট সেইখানে আরো 3টে বাড়িয়ে এখন টোটাল 19টা করে দিয়েছে। তবে তুমি চাইলেই এই 19টা সেক্টরের মধ্যে থেকে তুমি তোমার নিজের ইচ্ছা মতন অ্যাপ্লাই করতে পারবে না।
কারণ সব দেশের জন্য সব সেক্টরগুলি অ্যাভেলেবেল নেই। তোমরা যারা ইন্ডিয়া থেকে এসএসডব্লিউ ভিসা নিয়ে আসতে চাও তাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে নার্সিং, অটোমোবাইল ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, হোটেল অ্যান্ড ক্লিনিং আর ড্রাইভিং। তো এই বিষয়গুলিতে তোমরা সবাই ইন্ডিয়া থেকে আসতে পারবে। বাংলাদেশ থেকে যারা এসএসডব্লিউ ভিসা নিয়ে জাপানে আসতে চলেছো বা আসতে চাও বা আবেদন করতে চাও, তারা কি কি বিষয়ে আবেদন করতে পারবে সেটা একটু জানিয়ে রাখি। এগ্রিকালচারে আবেদন করতে পারবে, ফুড প্যাকেজিং রয়েছে, ফুড প্যাকেজিং এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কনস্ট্রাকশন লাইনে পারবে, ফিশিং সেক্টরে পারবে, এভিয়েশন লাইন রয়েছে এখানে অ্যাভেলেবেল। তোমরা চাইলে নার্সিং এও আসতে পারবে, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে জাপানে আসার জন্য এসএসডব্লিউ ভিসাতে মাস্ট বি N4 পাস করতেই হবে, যে কোনোই হোক N4 পাস করে আসতে হবে। তবে তোমাকে মনে রাখতে হবে তুমি যে বিষয়ে জাপানে আসতে চলেছো না কেন সেই বিষয়ের উপর স্কিল টেস্টের সার্টিফিকেট জাপানে জমা করতে হবে। তুমি চাইলে এসএসডব্লিউ ভিসা নিজেও অ্যাপ্লাই করতে পারো। গুগলে যে এসএসডব্লিউর যে সাইট আছে সেটা তুমি সার্চ করে দেখতে পারো, সেখান থেকে অ্যাপ্লাইয়ের অনেক পদ্ধতি আছে, সেটা তুমি জানতে পারবে, বুঝতে পারবে। সব থেকে ভালো হয় এই কাজগুলি কোনো একটা এজেন্সি মারফতে করার জন্য, কারণ ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে। অনেক সময় দেখা যায় আমরা যে কাজগুলি করতে যাই বা বুঝে উঠতে পারি না, সেই জায়গাগুলি অনেক অনেক ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যার জন্য এজেন্সি তো দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, তাদের ভুলের সম্ভাবনাটা কম। আর তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি তাদের সঙ্গে এইটা শর্ট আউট করতে পারো। এসএসডব্লিউ ভিসা নিয়ে জাপানে আসতে গেলে কত খরচ হতে পারে এইটা অ্যাকচুয়ালি সঠিকভাবে বলাটা সম্ভব নয়। এটা যে এজেন্সি কাজ করবে বা তুমি যাদের কাছে যে পেপারস গুলো জমা করবে সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে। তবে স্টুডেন্ট আর জব ভিসা থেকে অনেকটাই কম। এসএসডব্লিউ ভিসা কিছুটা গভর্নমেন্টের সঙ্গে জড়িত আছে। তো তুমি যে এজেন্সির মারফতে জমা করছো না কেন, কিছু কিছু এজেন্সি আছে যে 3-4 লাখেও কাজ করে, কিছু কিছু এজেন্সি আছে 5 লাখ বা 6 লাখও চেয়ে ফেলে। সেটা তুমি তাদের সঙ্গে শর্ট আউট করে সলভ করতে পারো। এসএসডব্লিউ 1 ভিসাতে তুমি টোটাল জাপানে 5 বছর থাকতে পারবে। 5 বছর পরে তোমাকে দেশে ফেরত যেতেই হবে। তুমি যদি ভিসা কনভার্ট না করো, মানে এসএসডব্লিউ 2 তে না যাও, তাহলে তোমাকে দেশে ফেরত যেতেই হবে। এবার অনেক সময় দেখা যায় কি যে এখানে জাপান গভর্নমেন্ট থেকে 5 বছর একবারে ভিসা দিয়ে দেয়, বা অনেক সময় এরকমও আছে যে 1 বছর করে ভিসা দেয়। তুমি জাপানে আসবার পরে মানে প্রতি বছরে সেটাকে এক্সটেনশন করতে হয়, 1 বছর 1 বছর 1 বছর করে। 5 বছর টোটাল হয়ে গেলে পরে তোমাকে দেশে ফেরত যেতেই হবে। তোমরা সবাই জানো যে এসএসডব্লিউ 1 ভিসাতে 5 বছর থাকতে পারবে জাপানে। এবার তোমাদেরকে বলি এসএসডব্লিউ 1 থেকে এসএসডব্লিউ 2 তে কি করে কনভার্ট করবে। এসএসডব্লিউ 1 ভিসাতে তুমি জাপানে আসবার পরে 3 বছর হয়ে যাওয়ার পরে একটা পরীক্ষা দিতে হবে, একটা এক্সাম রয়েছে, অ্যাডভান্স স্কিল টেস্ট। সেই এক্সামটা পাশ করলে পরে তুমি তোমার ভিসা স্ট্যাটাস এসএসডব্লিউ 2 তে যেতে পারবে। এইবার সেটা 3 বছর পরেই পারবে, 3 বছর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা সম্ভব নয়। তুমি 3 বছর মাথায় পরীক্ষা দিলে যদি পাস না করতে পারো, তাহলে নেক্সট ইয়ার মানে 4 বছরের মাথায় এটা দিতে পারবে। বা সেটাও যদি মানে তুমি পাস না করতে পারো, তাহলে তারপরের বছর 5 বছরের মাথায় তোমাকে যে এটা পাস করতেই হবে। জাপানে আসবার পরে তুমি প্রথম বছর থেকে কি করে প্রস্তুতি নিচ্ছ সম্পূর্ণ তার উপরে এটা ডিপেন্ডেবল। ধরো তুমি যদি 4 বছরের মাথায় বা 5 বছরের মাথায় যে অ্যাডভান্স স্কিল টেস্ট এই এক্সামটা পাস করে নিতে পারো, তাহলে তুমি সেখানেই তুমি তোমার ভিসা স্ট্যাটাস এসএসডব্লিউ 1 থেকে এসএসডব্লিউ 2 তে যেতে পারবে। ভিসা স্ট্যাটাস এসএসডব্লিউ 2 তে কনভার্ট করার পরে তুমি জাপানে 5 বছর থাকতে হবে। 5 বছর থাকার পরে তুমি জাপানিজ পাসপোর্ট বা জাপানিজ সিটিজেনশিপ এটা অ্যাপ্লাই করতে পারবে। এসএসডব্লিউ 2 তে ভিসা স্ট্যাটাস কনভার্ট করার পরে তোমার যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা একটা কোম্পানি। কারণ তুমি যেখানে এসএসডব্লিউ 1 এ কাজ করছো সেইখানে কাজ করতে পারবে না। তুমি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করার জন্য নতুন একটা ভালো কোম্পানির প্রয়োজন, যেটা তোমাকে খুঁজতেই হবে, যে কোম্পানি ভিসা প্রোভাইড করবে বা প্রতি বছর তোমার ভিসা রিনিউ করতে তোমাকে হেল্প করবে। এইবার তোমাদেরকে বলি জাপানে ইনকামের কথা, এসএসডব্লিউ 1 এ কতটা ইনকাম করতে পারবে। এসএসডব্লিউ 1 এ যারা আসছো বা রয়েছে এখানে, তারা 1,60,000 ইয়েন থেকে 2,20,000 ইয়েন, আমি টাকার কথা বলছি না, এটা ইয়েনের কথা বললাম। এসএসডব্লিউ 2 ভিসাতে 1,80,000 ইয়েন থেকে 2,50,000 ইয়েন এতটা ইনকাম করতে পারবে। আমি এটাও কিন্তু ইয়েনে বললাম, টাকাতে বলিনি। তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখো যে এটা টাকাতে কনভার্ট করলে কতটা হতে পারে। এসএসডব্লিউ 1 ভিসাতে তোমরা কিন্তু ফ্যামিলি আনতে পারবে না। যারা ব্যাচেলার তাদের জন্য তো ঠিক আছে, যারা বিবাহিত তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। এসএসডব্লিউ 1 থেকে এসএসডব্লিউ 2 তে তুমি যখন তোমার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করছো, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবে। যদি তুমি ম্যারিড হও তাহলে তোমার ওয়াইফ বা তোমার বাচ্চা যদি থাকে তাদেরকে তুমি এখানে আনতে পারবে। আমাকে অনেকেই কোশ্চেন করে থাকে যে N5 পাস করে অ্যাপ্লাই করা যাবে কিনা। এইটা অ্যাপ্লাই করা সম্ভব নয়। জাপান গভর্নমেন্টের সিস্টেমটা এরকম করে রেখেছে এসএসডব্লিউ তে যে তোমাকে N4 পাস করতে হবে, তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে। উইদাউট একদম অ্যাপ্লাই করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে আবার সামনে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।